স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কিছু ভাবছো ইস্যু? ফ্লোরার ডাকে ভ্রম কাটে ঈশানের, ভাবনা থেকে বেরিয়ে এসে পুনরায় বলে, পাইথন প্যারাডাইজের লিডার অন্য কেউ ছিল, তাহলে এরিস? আকাশ পানে চেয়ে ভাবুক স্বরে ফ্লোরা বলল, এক কথায় যদি বলি, এত অল্প বয়সে এরিসের জীবনটাকে এমন নরক বানানোর পেছনে একমাত্র দায়ী এই পাইথন প্যারাডাইস। মানে? ফের প্রশ্ন ছুড়ল ঈশানী। ওর কথার মাঝে এবার আর থেমে থেমে নয়, বরং এক নাগারে বলতে শুরু করে ফ্লোরা। মাফিয়া গ্রুপগুলোর লেনদেন বলো কিংবা ডিল বলো, এগুলো শুধু কালো টাকা আর অসাধু ব্যবসাতে সীমাবদ্ধ নয় ইস্যু। মাফিয়ারা অনেক কিছুর বিনিময়ে লেনদেন করে, অনেকটা আগেকার যুগের দেনা পাওনার মতোই। কখনো ক্ষমতার বিনিময়ে মানুষেরও লেনদেন হয়, তো আবার কখনো মানুষের বিনিময়ে ক্ষমতার। মাঝে মধ্যে তো সর্বশান্ত হয়ে কেউ কেউ নিজেকে নিজেই বিলিয়ে দেয় নিষিদ্ধ জগতের অন্ধকার মরীচিকার মাঝে। ঈশানী হা করে তাকিয়ে আছে ফ্লোরার মুখোশটি পানে। ওর চেহারায় বেকুব ভঙ্গিমা স্পষ্টত হওয়ায় ফ্লোরা বলে, কি বুঝলে না তাই তো? উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় ঈশানী। সহসা মৃদু হেসে জবাব দিল ফ্লোরা, শুনেছি এরিসের বাবা ছিলেন অত্যন্ত লোভী আর কুটিল স্বভাবের একজন লোক। ক্ষমতার লোভে যা কিছু করতে পারতেন তিনি। একই সাথে দাঁড়িয়ে হাজার জনকে মেরে ফেলাও ছিল তার কাছে পৈশাচিক আনন্দের অংশবিশেষ মাত্র। ওই জন্যই তো খুব তাড়াতাড়ি ভানিয়া মিকাইলের বিশ্বস্ত স্পাই হয়ে উঠতে পেরেছিলেন। তবে ক্ষমতার লোভে নিজের বসকে পর্যন্ত প্রতারিত করতে দুবার ভাবেনি আন্দ্রেও। মাফিয়া বসের আড়ালে ব্রাডফায়ের সঙ্গে গোপনীয় লেনদেনে তার ছিল অগার নির্ভীকতা। তবে দুর্ভাগ্য এরিস ইউভানের। এমন একজন বাবার ঘরে জন্ম হয়েছিল তার, যে কিনা প্যারাডাইসের লোভে নিজের ৮ বছরের ছেলেকে ব্রাডফায়ের হাতে তুলে দিতেও দুবার ভাবেনি। ছেলেকেই কেন? সে ব্যাপারে আমি কিছু জানি না, তবে এটাই সত্যি যে আন্দ্রেও তার নিজের ছেলেকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছিলেন, আর বিনিময়ে চেয়েছিলেন তার একমাত্র বস ভানিয়া মিকাইলের বিশাল পাপের সাম্রাজ্য, দ্য পাইথন প্যারাডাইস। তারপর কি হলো? কৌতূহলী দেখালো ঈশানীকে। ফোঁস করে এক ছেলতে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলে শিং গলায় ফ্লোরা বলল, তারপর আর কি, শুরু হলো এরিসের দুর্বিষহ জীবনযাপন। যে কাজগুলো মানুষ করতে পারে না, যে খাবারগুলো মানুষ খেতে পারে না, সেগুলোই যোগ হতে লাগলো ওর নিত্য নৈমিত্তিক অভ্যেসের তালিকায়। কোনোভাবে না করতে চাইলে ওকে কঠিন শাস্তি দেওয়া হতো। বলা হতো মাফিয়া কিং হওয়ার প্রথম ধাপ এটা। অনৈতিক অবৈধ কাজ থেকে শুরু করে ফাইটিং, গুলি চালানো, কোনো কিছুই বাদ যায়নি ওর অভ্যেস থেকে। এক পর্যায়ে ট্রেনিংয়ে এসে যোগ হলো খুন করার অভিনব কৌশল। ৮ বছরের এরিসের জন্য ওই জঘন্য ক্রাইমগুলো ছিল অত্যন্ত আতঙ্কদায়ক আর মানসিক যন্ত্রণার। ও পালাতে চেয়েছিল বহুবার, কিন্তু পারেনি। উল্টো ধরা পড়ে কঠিন শাস্তির মুখোমুখি হয়েছিল বারবার। এরিসের জীবনের আশা আকাঙ্ক্ষা ওখানেই নিভে যেতে পারত, কিন্তু যায়নি। বেশ কিছু বছর মাফিয়া হাউসের ওই ছিপছিপে ২ কামরার ঘরটাতে বসবাস করার পরেও বাড়ি ফেরার আশা ছাড়েনি এরিস। কারণ সাধারণ স্বাভাবিক একটা কৈশোরের জীবনযাপন তখনও ব্যগ্র হয়ে তাড়া করে বেড়াতো ওকে। দিনের আলোটুকু মিলিয়ে গেলে তমসাচ্ছন্ন আধারের মাঝে নিজের পাপী সত্তাটাকে ভীষণ ঘৃণা করত এরিস। অগত্যা দীর্ঘ ৮ বছর পরেও কখনো আশাহত হয়নিও। উল্টো সব সময় স্বপ্ন দেখেছে স্বাভাবিক জীবনে ফিরে আসার, যার ফলস্বরূপ ওর প্রতি মাফিয়াদের বিশ্বাস তুঙ্গে। পুরো আন্ডারওয়ার্ল্ডের সবার মুখে যখন একই নামের জয়ধ্বনি, ঠিক তখনই এরই সিদ্ধান্ত নেয় ও আরও একবার পালাবে। পালিয়ে গিয়ে ব্রাডফায়ের পুরো মাফিয়া সাম্রাজ্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে এরিস আসলে কি জিনিস। তখনকার এরিস ইউভান হয়তো পাইথন লিডার এরিসের মতো এতটা সুকৌশলী ছিল না কখনোই। নয়তো জানার কথা ছিল পাপের দুনিয়ায় একবার ভুলবশত ঢুকে পড়লে তার আর এখান থেকে পরিত্রাণ নেই। সব কিছু ছাড়িয়ে যত দূরে সে পালিয়ে যাক না কেন, পাছে ফিরে আসা অগণিত পাপের স্তূপ তাকে ভৌতিক ছায়ার মতোই তাড়া করে বেড়াবে সারা জীবন। এরিসের সঙ্গেও এমন কিছুই ঘটেছিল। ও নিজের কৌশল আর পারদর্শিতা দিয়ে পাপের দুনিয়াকে বিদায় জানিয়ে এসেছিল ঠিকই, কিন্তু পাপ ওকে ছাড়েনি, বরং দ্বিগুণ হস্তে জড়িয়ে ধরেছিল আষ্টে পৃষ্ঠে। সেবার এমনভাবে পাপের নৃশংস বেড়াজালে বাধা পড়েছিল ওইটুকু ছেলেটা, যে ওর জন্য সাধারণ জীবনযাপন হয়ে উঠেছিল এক আতঙ্কিত দুঃস্বপ্নের আর এক নাম।
সেই সঙ্গে ভেতরের আবেগ অনুভূতি সব কিছু হারিয়ে গেছিল বিতৃষ্ণার মহাসমুদ্রে। ভেতরের অনুভূতিকে জ্যান্ত কবর দিয়ে এরিস হয়ে উঠেছিল এক হৃদয়হীন জানোয়ার। মাফিয়া টেরিটরি থেকে বেরিয়ে আসার পরে কি হয়েছিল এরিসের সঙ্গে? চোখের পাতায় কৌতূহল ধরে রেখে ভাবুক স্বরে প্রশ্ন ছড়ে ঈশা। ওর কথার প্রত্যুত্তরে ফ্লোরা বলতে শুরু করে আবারও। মা বলেছিল টেরিটরি থেকে পালিয়ে যাবার আগে নিজের বাড়িতে যায় এরিস, যেখানে ওর মার ছোট বোন থাকতো। খুব বেশি ছোট ছিল না বোনটা, এরিসের চেয়ে 2-1 বছরের ছোট মাত্র। তবে বাড়িতে প্রবেশ করার পরে সবচেয়ে বড় ঝটকা খায় এরিস। সাধারণ একটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কত সহজেই না টেনে হিচড়ে বের করা হচ্ছিল ওর মার ছোট বোনটাকে। কারণ এরিস পালিয়েছিল ঠিকই, কিন্তু পালানোর অপরাধে মাফিয়াদের সবচেয়ে বড় ধাবাটা পড়েছিল ওর মার বোনের উপর, যা হতে দিয়েছিল ওর বাবা স্বয়ং আন্দ্রেও। কি হতে দিয়েছিল? এরিস নিখোঁজ হওয়ার পরেও ক্ষমতা ধরে রাখার জন্য আন্দ্রেও তার স্ত্রী আর কন্যাকে ইতালিয়ান মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। আর এরিস যে সময় বাড়িতে পৌঁছায় ঠিক তখনই ওরা সবাই জোর জবরদস্তি করে এরিসের মা আর বোনকে হেলিকপ্টারে তুলছিল। সময়টা ছিল একদম মুখোমুখি। এটুকু শুনে উদ্বিগ্নতায় ভ্রু বেঁকে গেল ঈশানীর। ব্যগ্র হয়ে শুধালো, কি বলছো এসব? ক্ষমতার লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে? পারে। তারপর নিশ্চয়ই এরিস বাঁচিয়েছিল ওর মা বোনকে। ইস্যুর কথায় ফিচেল হাসলো ফ্লোরা। বলল, এরিস তখন নিতান্তই কিশোর মাত্র, মাফিয়াদের সঙ্গে লড়াই করার মতো শক্তি কিংবা সামর্থ্য কোনোটাই ছিল না ওর। তবে কৌশল ছিল, বুকে অদম্য সাহস আর জিদ ছিল প্রচুর, যার বশবর্তী হয়ে নিজের জীবনের মারাত্মক ক্ষতিটা সে সময় করেছিল এরিস। চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তা দেখে ফ্লোরা বলে ওঠে, সে সময় এরিস বুঝতে পারল যে ওর আর করার কিচ্ছু নেই। হেলিকপ্টারটি ইতিমধ্যে সমতল ছাড়িয়ে উড়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে ওর মার একমাত্র বোনকে। আর কখনো দেখা হবার সুযোগ নেই। এবার থেকে ওর মার ছোট বোনটার ডেস্টিনি হবে হয়তো কোনো নোংরা মাফিয়া ক্লাব, আর নয়তো অন্ধকার এক ডোম ঘর। ঠিক সে সময় মস্তিষ্ক টকবগিয়ে ওঠে এরিসের। বিভৎস রাগের বশবর্তী হয়ে তৎক্ষণাৎ ঘটিয়ে ফেলে সবচেয়ে বড় অঘটন। ওকে যে গার্ডগুলো শক্ত করে ধরে রেখেছিল, আকস্মাৎ তাদের কোমরের খাঁজ থেকে রাইফেল টেনে নেয় এরিস। হেলিকপ্টারটা বেশি উপরে উঠতে পারেনি তখনও। ঠিক এমন সময় কোনো কিছু না ভেবে চোখ খিচে একাধিক রাইফেলের গুলি নিক্ষেপ করে হেলিকপ্টারটাকে উদ্দেশ্য করে। গুলি লাগার কয়েক সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষণাৎ সেখানেই ক্র্যাশ করে সেই উড়ন্ত যানবাহনটি। চোখের সামনে বিকট আওয়াজ করে দাউ দাউ করে ঝলসে ওঠে এক মস্ত বড় যান, যার মধ্যে উপস্থিত ছিল স্বয়ং এরিসের মা আর বোন। ধীরে ধীরে চোখের সামনে একটু একটু করে পুড়তে শুরু করে সবকিছু। ঝলসানো ধ্বংস স্তূপের মাঝে কোনো কিছু আর অবশিষ্ট থাকে না। দিন শেষে নিজের হাতে মা আর বোনকে এক বিভৎস যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে ক্ষান্ত হয় এরিস। ব্যাপারটা এমন যেন যা হয়েছে খুব ভালো হয়েছে। তবে এসবের প্রেক্ষিতে চরম প্রতিশোধের নেশায় উদ্ভ্রান্ত হয়ে পড়ে এরিস। ভেতরের পরিবর্তনটা বোধহয় তখনই হয়েছিল। দগদগে রক্তিম অঙ্গারের মাঝে এক মুঠো ছাই ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না আর। এই কাহিনীর পরপরই এরিসের প্রথম শিকার হয় ওর নিজের বাবা আন্দ্রেও। তখন ছিল সন্ধ্যা নামার আগ মুহূর্ত। দুর্বার সিঁদুর রাঙা টকটকে লাল আকাশের মতোই রক্তে মাখামাখি হয়ে ভর সন্ধ্যায় এই পেন্ট হাউসে এসে হাজির হয় এরিস। আমরা তখনও পেন্ট হাউসেই থাকতাম। পেন্ট হাউসের মাঝে যে লাউঞ্জটা দেখছো, ঠিক ওখানে দাঁড়িয়ে নিজের বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এরিস। সেদিন ওর মাঝে মানুষ নয়, যেন জেগে উঠেছিল এক ভয়াবহ হিংস্র পশু সত্তা। ওর বাবা মরে গিয়েছিল অনেক আগে, তবুও উন্মাদের মতোই ঘন্টার পর ঘন্টা কুপিয়ে যাচ্ছিল একটা ছিন্ন ভিন্ন মরদেহকে, যেন এটা কোনো মানুষ নয়, জন্তু জানোয়ারে খুবলে খাওয়ার এক টুকরো সামান্য মাংসের অংশ বিশেষ মাত্র। তাজা রক্তে ভিজে উঠেছিল ওর সমস্ত শরীর, তবুও থামছিল না ওর মাঝের হিংস্রতা। ঠিক সেই সময় পেছন থেকে ওর কাঁধের উপর হাত রাখে একজন। কথার এই পর্যায়ে বিরতি টানল ফ্লোরা। ঈশানী অস্থির হয়ে কাঁপা গলায় শোধালো, কে রেখেছিল হাত? বিরস মুখে জবাব দিল ফ্লোরা, তুষার ছিল ওটা। তীক্ষ্ণ ভাঁজে কুঞ্চিত হলো ঈশানীর সরল কপাল। ফ্লোরা জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে বলতে লাগলো, তুষার হলো পাইথন প্যারাডাইসের আসল লিডার ভানিয়া মিকাইলের একমাত্র ছেলে, তুষার জাওয়াদ মিকাইল। তুষারের মা ছিল না,
কারণ তার বাবাও ক্ষমতার লোভে অন্য একজন মাফিয়ার মেয়েকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু নিষিদ্ধ জগতের বাদশা হবার দরুন স্বাভাবিক সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেনি বেশি দিন। অগত্যা তুষারকে রেখে বিদায় নিয়েছিল তুষারের মা, কিন্তু আন্দ্রেও যখন ভানিয়াকে মেরে নিজে প্যারাডাইসের ক্ষমতা দখল করলো, তখন থেকেই বন্দী ছিল তুষার। খুব খারাপভাবে নির্যাতনের শিকারও হতে হয়েছিল ওকে। ওই জন্যই আন্দ্রেওকে মারার পর এরিশকে নিজের সেভিয়ার মনে করতে শুরু করে তুষার। মাথা পেতে নেয় নতুন পাইথন লিডারের আকস্মিক বশ্যতা। যেন এটাই হবার ছিল, ছোটবেলা থেকে একটা সহজ সরল সাধারণ ছেলের মাঝে একটু একটু করে সহিংসতার যে বীজ বপন করে দিয়েছিল ব্রাডফা। কালের পরিক্রমায় এখন সেই বীজ টানাপালা ছড়িয়ে তেজি, হিংস্র, ধ্বংসাত্মক এক পাপিষ্ঠে পরিণত হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো এরিসের পুরো পরিবারকে ও নিজ হাতে হত্যা করেছিল, তাই তো? হ্যাঁ, সূচক মাথা দোলায় ফ্লোরা, বিক্ষিপ্ত কণ্ঠে বলে। এখানে দোষটা ঠিক কার তা আমার জানা নেই ইস্যু, তবে মনে হয় পুরোটাই ছিল পাইথন লিডারের ভবিতব্য, কারণ ডেস্টিনি আমরা চাইলেও বদলাতে পারি না। তুমি বলতে চাইছো আমরা নই, বরং ডেস্টিনি আমাদের জীবন বদলে দিতে পারে? হ্যাঁ ইস্যু পারে, ডেস্টিনি অনেক কিছুই বদলাতে পারে। ফ্লোরার কথার আর কোনরূপ প্রত্যুত্তর করে না ঈশানী। বিনা দ্বিধায় ঘুমন্ত আকাশ পানি চেয়ে দীর্ঘশ্বাসের বহর ছাড়ে নির্বিঘ্নে। আজ 2 দিন হলো ফ্লোরা নেই পেন্ট হাউসে। তুষার আর এরিসেরও হদিশ নেই কোনো। ঈশানীর অবশ্য সেসবে মাথা ব্যথা নেই একটু, তো সেদিন রাতের কথাগুলো থেকেই বের হতে পারছে না আজ অব্দি। চোখ বুঝলেই মানসপটে ভেসে ওঠে বিভীষিকাময় কিছু আবছায়া দৃশ্য। না জানি এরিস কতটা কষ্ট পেয়ে মেরে ফেলতে বাধ্য হয়েছিল নিজের পরিবারকে। আর তারপর এক মহাসমুদ্র ব্যথার আড়ালে হারিয়ে গিয়েছিল ওর ভেতরের আবেগ, অনুভূতি, দুর্বলতাগুলো। এখনকার এরিস ওর অত্যাচারী হলেও সেই ছেলে মানুষ সহজ সরল এরিসের জন্য বড্ড অনুশোচনা হয় ঈশানীর। যদিও সেসব ফিকে, তবুও আজকাল ঘুমোতে পারে না মেয়েটা। এই যেমন এখন এই মুহূর্তে কিছুতেই ঘুম নামছে না চোখের পাতায়। মস্তিষ্কে ভীষণ চিন্তার পাহাড়। অক্ষিপট সুস্পষ্ট, অগত্যাই বিরক্ত হয়ে উঠে বসল ঈশানী। এতগুলো বছর আগে ঘটে যাওয়া অন্য কারো জীবন কাহিনী নিয়ে এত মাথা ব্যথার কোনো মানেই হয় না। সেই ভেবে বিছানা ছেড়ে গিয়ে বসলো স্টাডি টেবিলে। হয়তো ডায়েরি লেখার প্রয়াসে, কিন্তু তার আগে একটু পানি পান করা জরুরি। বটলে পানি ছিল না। সহসা পানি পানের উদ্দেশ্যে রুম থেকে পা টিপে টিপে বের হলো ঈশানী। যদিও পা টিপে হাঁটছে, তবুও নুপুরে রিনঝিন আওয়াজটুকু ঠিকই ক্রমান্বয়ে প্রতিধ্বনিত হচ্ছে নিস্তব্ধ লাউঞ্জের চার দেওয়ালে। ফ্লোরা না থাকায় কিচেন কাউন্টারটা ফাঁকা পড়ে আছে। চারিদিকে কেমন শূন্যতা জড়ানো। পুরো লাউঞ্জে এক পল চোখ বুলিয়ে তপ্ত শ্বাস ছাড়ে ঈশানী। অতঃপর বটলে পানি ভরে ফের হাঁটা ধরে রুমের দিকে। কিচেন থেকে বেরিয়ে যাবে তখনই দৃষ্টি আটকায় পেন্ট হাউসের সদর দরজায়। সেদিকে ঠোঁট উল্টে সামান্য উঁকি দিতেই দেখতে পায় আহত অবস্থায় পা টেনে টেনে মাত্রই দরজা ঠেলে লাউঞ্জে প্রবেশ করছে এরিস। পরনের সফেদ রঙা শার্টটা রক্তে ভেজা, হাঁটুর দিকটা অনেকখানি ছিলে বিভৎস হয়ে আছে। কপালের ক্ষতস্থান থেকে চুয়ে চুয়ে পড়া রক্তের স্রোতে ভিজে যাচ্ছে মুখমণ্ডল। হুট করেই এরিসের হীন মুমূর্ষ অবস্থা দেখে ভরকালো ঈশানী। ব্যগ্র পায়ে 2 কদম এগিয়ে গিয়ে আর চোখে পরখ করলো মাফিয়া বসকে। দেখলো ক্ষত বিক্ষত শরীরটা নিয়েই ধীরে ধীরে দোতলার দিকে এগিয়ে যাচ্ছে এরিস। ওর কণ্ঠনালী থেকে বেরিয়ে আসা তপ্ত ব্যথাতুর গোঙানির আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিল ঈশানী, যার ফলে প্রথমে কিঞ্চিত খারাপ লাগলেও পরক্ষণেই নিজের অবস্থান, নিজের বন্দিদশা সব কিছু মনে হানা দেয়। ফলস্বরূপ রুমে ফিরে যেতে যেতে বিড়বিড়ায় মেয়েটা, যা খুশি হোক, আমার কি তাতে? অত্যাচারী একটা। তবে বিদীর্ণ এক আত্মিক বাধায় পা বাড়িয়েও সামনে এগোতে পারল না ঈশানী। কিয়ৎক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল এক স্থানে। ভেতরে ভেতরে অপার মনুষ্যত্ব বোধ বারবার নাড়া দিচ্ছে ওকে। মস্তিষ্কে ভেসে উঠছে ফ্লোরার বলে যাওয়া সেই শান্ত কথাগুলো। মানুষ কোনোদিনও পাপী হয়ে জন্মায় না ইস্যু। এই দুনিয়ার কিছু নামধারী মানুষরূপী দুষ্কৃতকারীদের জন্যই পাপী হতে বাধ্য হয় তারা।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। যদিও হৃদয়ের ক্ষত আর ঘৃণার পরিমাণ মাত্রাতিরিক্ত, তবুও এই পর্যায়ে এসে দোতলার দিকে নজর বুলিয়ে একাই বলতে লাগলো ইস্যু, আমি তো আর ওনার মতো জানোয়ার নই, মানুষ আমি। মনুষ্যত্ব বোধ আর বিবেক দুটোই আছে আমার মাঝে। কথাটুকু শেষ করে ফ্লোরার রুম থেকে ফার্স্ট এইড বক্স সমেত দোতলার দিকে পা বাড়ায় ঈশানী। ধীর পায়ে করিডোর দিয়ে এগিয়ে গিয়ে শঙ্কিত হয়ে হাত ছোঁয়ায় ইরিশের রুমের দরজায়। সেদিনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করায় তৎক্ষণাৎ খুলে যায় দরজাটি। রুমের মাঝে আলো জ্বলছে। চোরা চোখে ইতি উতি নজর বুলিয়ে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে ঈশানী। মাফিয়া বস তখনও নিজের ক্ষত বিক্ষত অসার শরীরটাকে এলিয়ে দিয়েছে খাটের মাঝে। ওর শরীরের অর্ধেকটা খাটে আর বাকি অর্ধেক খাটের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রক্তাক্ত শরীরটাকে বিধ্বস্ত দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে। কিন্তু কৌতূহলের বিষয় হলো পাইথন প্যারাডাইসের মাফিয়া বসকে এইভাবে আঘাত করার সাহস হলো কার? অযাচিত প্রশ্নটা মস্তিষ্ক গহ্বরে হানা দিলেও এরিসের কাতর স্বরের জন্য খুব বেশি ভাবতে পারল না ঈশানী। অগত্যা এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। কয়েক মুহূর্ত ওর হাঁটুর ক্ষত স্থানের দিকে বিস্মিত নজরে তাকিয়ে বিনা বাক্যে সেখানটায় হাত ছোঁয়াল ঈশানী। ব্যথাতুর শরীরে একটুখানি উষ্ণ হাতের পরশ অনুভব করার সঙ্গে সঙ্গে ধীর গতিতে উঠে বসে ইরিশ। ছাউনি ঘোলাটে এরিশ সমান তালে টলছে। ঘোর লাগা চোখে খানিকক্ষণ অজ্ঞাত নীলাম্বরীকে পরখ করে যখন বুঝতে পারল এটা ঈশানী, তখন হুট করেই নিজের রক্তাক্ত পুরুষালী হাতটা আলতো স্পর্শে ছড়িয়ে দিল ঈশানীর তুলতুলে কোমল কপলে। পান পাতার মতো ঢল ঢলে সুশ্রী গালে নিজের রক্ত মাখা হাতটা বুলিয়ে অস্পষ্ট আওয়াজে বলল, তোমার মতো মেয়ে আর একটাও দেখেনি এরিশ ইভান। তাজা রক্তের উৎকট গন্ধে চোখ মুখ কুচকে এলো ইস্যুর। নিজের নাকটা শিখোয় তুলে মেয়েটা বিরক্ত ভঙ্গিতে ঝাঁঝালো গলায় বলল, তা দেখবেন কেন? কোনোদিন শুনেছেন কাউকে নিজের অত্যাচারীর ক্ষততে মলম লাগাতে? আমি লাগাচ্ছি, কারণ আমি আপনার মতো জানোয়ার নই, মানুষ আমি। বিবেক বুদ্ধি দুটোই আছে আমার। গম্ভীর মেয়েটার জল জলে নীল চোখে এক পল নিজের ঘোলাটে দৃষ্টি বুলিয়ে আবারও শটান হয়ে বিছানায় গা এলিয়ে দেয় ইরিশ। পা দুটো তখনও বিছানার বাইরেই নিবদ্ধ। এত বেশি জটিল ক্ষত জীবনে দেখেনি ঈশানী। তবে এসবের জন্য ডক্টর প্রয়োজন। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে তো মরে যাবে লোকটা। সেই ভেবে তাড়াহুড়োয় ওর রক্তাক্ত কপালে হাত ছোঁয়ায় ঈশানী। কিঞ্চিত অনীহা নিয়ে সেখানটায় গজ পেঁচাতে পেঁচাতে বলে, বিভৎস ক্ষত, নির্দয় পাষাণ লোক একটা। ঈশ্বর তপ্ত আওয়াজ কর্ণ গহ্বর ছুতেই ঘোরের মাঝে ফিচেল হাসল ঈশানী। অস্পষ্ট আওয়াজে একা একাই বিড়বিড়ালো, যদি বলে আজ এই বিভৎস ক্ষতগুলো একজনকে সুরক্ষিত রাখার জন্য হয়েছে, তার পবিত্রতা রক্ষার জন্য হয়েছে, তাহলে কি সে বিশ্বাস করবে আমায়? এরিশের এসব অহেতুক অস্পষ্ট কথায় কান দিল না ঈশানী, বরং মনোযোগী ভঙ্গিতে কপালটাকে মুড়িয়ে দিতে লাগলো সফেদ ব্যান্ডেজের আস্তরে। বিড়বিড় করতে করতে এক পর্যায়ে আধো আধো করে চোখ খোলে ইরিশ। চোখ খুলতেই দেখতে পায় একটা স্নিগ্ধতায় জড়ানো সরল পবিত্র মুখ। একজোড়া গভীর সমুদ্রের মতো নীল চোখ, যা এই মুহূর্তে এরিশের দুনিয়া ভুলিয়ে দিতে সক্ষম। এরিশ দেখল, অতঃপর পুনরায় চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। কেন যেন ভীষণ আরাম লাগছে। আরামের কারণে গভীর ঘুমে দু চোখ জুড়িয়ে আসছে ওর। হতে পারে ব্যথানাশকের পার্শ্ব প্রতিক্রিয়া, নয়তো একটা মেইলি ভ্যানিলা ফ্লেভারের সুবাসে এই পরাস্ত ঘুমের ঘোর। সে যাই হোক, আহত শরীরটাকে অযথা পেরেশানি দিল না ইরিশ। ঘুমের ঘোরে তলিয়ে যেতে যেতেই ভুলবশত এক টানে নিজের ইস্পাত কঠিন বুকের মধ্যে ঢুকিয়ে নিল ইস্যুকে। আচানক কাণ্ডে ধর ফরিয়ে উঠল ঈশানী। মাফিয়া বসের সুদর্শন চেহারাটা ওর চোখের সামনে স্পষ্টত হলো কিছু সময়ের জন্য।
বেখেয়ালে সেদিকে এক নজর আহত দৃষ্টি বুলিয়ে অকস্মাৎ ওকে ধাক্কা মেরে উঠে দাঁড়ায় ভীত মেয়েটা। সাথে করে নিয়ে আসা ফার্স্ট এইড বক্সটা ফেলে রেখেই তাড়াহুড়ো পায়ে রুম ছেড়ে ছুটে পেরিয়ে যেতে যেতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, জানোয়ার একটা। নিরবিচ্ছিন্ন ধূসর গোধূলি সূর্যের লালচে আভা মিলিয়ে গিয়েছে অনেক আগেই। পেইন্ট হাউসের চিরাচরিত একঘেয়ে দৃশ্যপটে কিছুটা ভিন্নতা টেনেছে আজ গার্ডসদের অনুপস্থিতি। সকাল থেকেই একের পর এক গাড়ির বহর বেরিয়েছে ভবন থেকে। স্টাফ কোয়ার্টার ফাঁকা, প্রায় সারাদিনের সরগরম চিত্র ব্যালকনিতে দাঁড়িয়ে একা একাই পরখ করেছে ঈশানী। মাফিয়াদের ব্যাপার স্যাপার খুব একটা মাথায় না ঢুকলেও এতটুকু ঠিকই আঁচ করতে পেরেছে পেইন্ট হাউস আজ সুরক্ষামুক্ত। গার্ডসদের অধিকাংশই টেরিটরিতে উপস্থিত নেই। সারাদিনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলোকে মস্তিষ্কে সাজিয়ে সেই বিকেল থেকেই ধ্যানমগ্ন মেয়েটা। মনে হয় কিছু একটা চলছে মাথায়। আজ আর নিজের রুমে নেই, রান্নার নাম করে কিচেন কাউন্টারে বসে বসেই এক আধবার সূক্ষ্ম নজর বুলিয়েছে এরিসের অফিস কক্ষের দরজায়। সেখানেও আজ দেহরক্ষী গার্ডগুলো অনুপস্থিত। কি ব্যাপার, কোথায় গেল সব? সসপ্যানে কাঠের খুন্তি নাড়াতে নাড়াতে একাই বিড়বিড়ালো ঈশানী। মেয়েটা ব্যতিগ্রস্ত। রান্নার নাম করে সেই তখন থেকে সুপের হাঁড়িতে একের পর এক মশলা দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে ক্যাবিনেটের সকল কৌটা হাতড়াতে হাতড়াতে হাতের মুঠোয় ধরা দিল কুটকুটে খয়েরি রঙের পানীয় ভর্তি একটা ছোট্ট শিশি, যার গায়ে গুটি গুটি ইংরেজি লেখাগুলো দেখা মাত্রই অকস্মাৎ নীলাম্বর নেত্রদ্বয় পুলকে চিকচিক করে ওঠে ঠুনকো হৃদয়ের প্রবল আত্মবিশ্বাসী মেয়েটার। ভর সন্ধ্যাবেলা দরজা ভিজিয়ে অফিস কক্ষে বসে আছে এরিস। বাজ পাখির মতো তীক্ষ্ণ শীতল চোখ দুটো তার আইপ্যাডে নিবদ্ধ। চকচকে স্ক্রিনে ভেসে আছে সেদিনের সেই অজ্ঞাত স্পাই দুটোর প্রতিবিম্ব, যার অতি কৌশলে নিজের আত্মপরিচয় গোপন করে ছবি তুলে নিয়েছে ঈশানীর। ছবিগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। বাঙালি মেয়েটা টক অফ দ্য আন্ডারওয়ার্ল্ডে পরিণত হয়েছে আজকাল। কারণটা অবশ্য এরিস নিজেই। মেয়েটাকে যেতে দিলে হয়তো মাফিয়া গ্রুপগুলোর এতটা নজরে আসা তো দূরে থাক, একটা সাধারণ মেয়ের দিকে তারা ফিরেও তাকাতো না কোনোদিন। কিন্তু একটা সাধারণ মেয়ের সুরক্ষা কবচ যদি হয় স্বয়ং এরিস ইউভান, তবে অন্য মাফিয়াদের কুটিল নজর আর হিংস্র থাবার সম্মুখীন হওয়াটা তো অস্বাভাবিক কিছুই নয়। মাফিয়ারা টের পেয়েছে এই মেয়েটা দামি, ব্লাড ডায়মন্ডের চেয়েও বেশি দামি। কিন্তু এই দামের পেছনে রহস্যটা কি, সেটাই আপাতত সকলের কৌতূহল। যে মেয়েটাকে খারাপভাবে ভেঙে ফেলার উদ্দেশ্যে এই রাশিয়ান পেইন্ট হাউসে নিয়ে আসা, আজ তাকেই বারবার সুরক্ষা দিতে ব্যতিগ্রস্ত এরিস। ভেবে পায় না কেন এমন হচ্ছে। হৃদয়টা লাগামহীন, অত্যন্ত পৈশাচিক বেপরোয়া মস্তিষ্কটাকে বারংবার হারিয়ে দিচ্ছে এই অনুভূতিহীন নির্জীব হৃদয়। কি আছে এই নীলাম্বরীর মাঝে? আহামরি তো কিছু নয়, তবু উৎভ্রান্তের হৃদয়টাকে দমিয়ে রাখা দুষ্কর। মেয়েটা মস্তিষ্কের চিন্তার পারদ ছাপিয়ে হৃদয়ে ঢুকে যেতে চাইছে এক অনিরাময় ব্যাধি হয়ে। এরিস হাজারবার অস্বীকার করুক, হিংস্রতা আর নিষ্ঠুরতার স্তূপে দমিয়ে রাখুক অপারগতা, কিন্তু সত্যি তো এটাই যে মেকি জেদ দেখানো ওই একরত্তি মেয়েটার জন্য আজকাল কিছু একটা অনুভূত হয় হৃদয়ে। হাজারবার নিজেকে নিজে দুর্বলতাহীন পাথর মানব দাবি করার পরেও সরলতা জড়ানো একজোড়া নীল চোখের মায়ার জোয়ারে আকস্মিক থমকে যায় পুরো দুনিয়া। সুকৌশলী নেত্রপল্লব আইপ্যাডে নিবদ্ধ থাকলেও মস্তিষ্ক জুড়ে সরলতার সূক্ষ্ম বিচরণ। বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে থমথমে মুখে বসে আছে এরিস। কনুইয়ের উপর সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে টেবিলের দিকে ঝুঁকে আছে খানিক। ঠিক এমন সময় নিঝুম রাতের নিস্তব্ধতা ছাপিয়ে দরজার ওপাশ থেকে ভেসে আসে একজোড়া নীরব পদধ্বনি। সেই সাথে রিনঝিন নূপুরের মাদকিত আওয়াজ। সামান্য নূপুরের আওয়াজে কর্ণকুহর সচকিত হয় এরিসের। না চাইতেও আচানক মাথা তুলে ব্যাকুল চোখে পরখ করে সামনের দৃশ্যপট। এরিস চাইতে না চাইতেই দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে ঈশানী। মেয়েটার চোখে মুখে রাজ্যের কুণ্ঠা, হাতের মাঝে আটকে আছে ধোঁয়া ওঠা গরম কফির কাপ।
ঈশানীকে দেখা মাত্রই পিঠ টান টান করে চেয়ারে গা ছড়িয়ে সোজা হয়ে বসলো এরিস। দু চোখের মাঝে আচানক জাগ্রত ব্যাকুলতা হটিয়ে কপালে টানলো কয়েকখানা বিরক্তির ভাঁজ। সেভাবেই মেয়েটার আগা থেকে গোড়া অবধি বিচক্ষণ নজর বুলিয়ে গম গমে কঠিন আওয়াজে প্রশ্ন ছুড়ল হঠাৎ। এখানে কি চাই? প্রত্যুত্তর করল না ঈশানী। বিনা বাক্যে হাত বাড়িয়ে এরিসের দিকে এগিয়ে দিল কফির কাপ। ঈশানীর কাণ্ডে ভ্রু কুচকালো এরিস। তারস্বরে বলল, চেয়েছি কফি। গম গমে আওয়াজে কিঞ্চিত ভরকালো মেয়েটা আড়ষ্ট কণ্ঠে জানালো, ব্ল্যাক স্প্রেসো আপনার পছন্দের। ঈশানীর মৌনতা বড্ড বেশি সন্দেহজনক। কৃত্রিম আড়ষ্টতায় কপটতার সুস্পষ্ট, তবুও কফির কাপে ছোট্ট করে সিপ নিল ইরিশ। কফিটুকু গলধকরণ করতে করতেই সন্দেহভাতিক বাক্যটা ছুড়ল ঈশানীর পানে। বিষ টিস মেশাওনি তো আবার? ইরিশের কথায় তড়াক করে চোখ তুলল ঈশানী। ভেতরের আক্রোশ ভেতরেই ধামাচাপা দিয়ে শুষ্ক একটা ঢোক গিলে কাটকাট আওয়াজে বলল, তাহলে আমার আর আপনার পার্থক্যটা রইল কোথায় তাহলে? ঠান্ডা মাথায় সূক্ষ্ম অপমান। যদিও তার বিপরীতে জিভের ডগায় গাল ঠেলে ঠোঁট বাঁকিয়ে ক্রুড় হাসল ইরিশ। অতঃপর দ্বিতীয়বারের মতো চুমুক দিল কফিতে। ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে যদি এটাতে বিষ থেকেও থাকে তবুও নির্দ্বিধায় এটা পান করতে চায়। কথায় বলে বিষে বিষক্ষয়, সেখানে ইরিশ তো হাসত একটা বিষের দুনিয়া। তাই তো মেয়েটার হাতের বিষটুকু আজকাল নিজের অজান্তেই অমৃত সুধা ভেবে নির্বিঘ্নে গ্রহণ করে মাফিয়া বস। তবে মায়াবী নীলাম্বরের স্বভাবে আজ হুট করেই জাগ্রত হয়েছে ভিন্ন এক সত্তা। মেয়েটা এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে সেখানে, ক্ষণে ক্ষণে চোরা চোখে পরখ করছে ইরিশকে। এদিকে কফিতে পরপর দুটো চুমুক দিতে না দিতেই অকস্মাৎ মাথাটা ভন ভন করে চক্কর দিয়ে উঠল ইরিশের। হঠাৎ এই অস্বাভাবিকতায় একাধারে কয়েকবার অক্ষিপল ছেড়ে ঈশানীর দিকে নজর ঘোরালো ইরিশ। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ফিনফিনে সফেদ গাউন পরিহিত মেয়েটাকে কেমন ঘোলাটে লাগছে। টলমলে ভয়ার্ত নীল চোখ, মায়া মায়া সঙ্গীত মুখ, সবকিছুই মরিচিকার মতো ঝাপসা হয়ে আসছে ক্রমশ। চোখের পাতা ভাঁড় হয়ে এসেছে অযাচিত মরণ ঘুমের তরে। সচল মস্তিষ্কটা পুরোপুরি কর্মক্ষম হয়নি এখনো, তাও চোখ দুটো মেলে রাখা যুদ্ধ জয়ের সমানুপাতিক। এতক্ষণ ধরে অফিস কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ এরিশের নিস্তেজতা পরখ করেছে ঈশানী। যেই মুহূর্তে মনে হয়েছে এরিশের মাঝের হিংস্র মানব সত্তাটা পুরোপুরি নিশ্চল অসার হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে শরীর থেকে এক টানে অ্যাপ্রনটা খুলে সেখানেই ছুঁড়ে ফেলে দিয়ে দরজা ঠেলে ছুট লাগায় ঈশানী। বাইরে গার্ডসরা পাহারায় নেই, আর সেই সুযোগে পালানোর পায়তারা করেছে ইস্যু। এতক্ষণে মেয়েটার সমস্ত সূক্ষ্ম পরিকল্পনা নিখুঁতভাবে ধরে ফেলেছে এরিশ, কিন্তু শরীর নাড়িয়ে ওঠার মতো শক্তি অবশিষ্ট নেই এই মুহূর্তে। মস্তিষ্কটাও হয়তো খানিক বাদে অচল হয়ে যাবে পুরোপুরি। হাই ডোজের ঘুমের ওষুধ পড়েছে শরীরে, ঠিক কতক্ষণ এর কার্যকারিতা স্থায়ী হবে মাথা খাটিয়ে ভাবতে পারল না। অগত্যা তন্দ্রাচ্ছন্ন আধ বোঝা চোখ দুটোকে অগাধ জোর খাটিয়ে খানিকক্ষণ খুলে রেখে টেবিলে রাখা ফোন হাতড়ে কোনো মতে আঙুল নাড়িয়ে কাউকে মেসেজ করে এরিশ। জাস্ট প্রোটেক্ট হার। কোথাও কোনো গার্ডসদের উপস্থিতি নেই, আর না আছে এরিশের পোষা হিংস্র মাংসাশী প্রাণী বোঝো। এরিশ যেহেতু অফিস কক্ষে টাল মাটাল, সেহেতু বোঝোকে ডেকে বের করে আনার মতো দুঃসাধ্য নেই আর কারোর। চারিদিকে নিস্তব্ধতা অবলোকন করতে করতে একেবারে শূন্য মস্তিষ্কে এই প্রথমবার পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে গেল ঈশানী। নিচে এসে এলিভেটর থেকে বেরিয়ে সোজা ছুটে গেল মাথা সমান পোক্ত প্রাচীর বেষ্টিত গেটের সম্মুখে। আজ আর উদ্ভ্রান্ত নয়, বরং ঠান্ডা মাথায় ভেবে বের করতে লাগলো ঠিক কোন দিকে গেলে রাস্তা পাবে। আজ বিকেলের ফ্লাইটে মাত্র রাশিয়ায় ল্যান্ড করেছে তুষার। এরপর মাইল 30 বরফ আবৃত পিচ্ছিল রাস্তা পাড়ি দিয়ে পেন্ট হাউসে ফিরতে ফিরতে সন্ধ্যা রাত। আজই ফেরার কথা ছিল না তুষারের, কিন্তু
অনুষ্ঠান মাফিয়াদের প্রোগ্রামে থাকাটা আবশ্যক, তবে পেইন্ট হাউসে প্রবেশের আগেই ইরিশের পাঠানো খুদে বার্তায় চক্ষু সচকিত হয়ে ওঠে। জাস্ট প্রটেক্ট হার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।